হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি, আমাদের প্রত্যেককেই এই বিষয়টি জানতে হয়। তারপরেও তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, তোমাদের সিলেবাসের মধ্যে এই বিষয়টি আলাদাভাবে দেওয়া রয়েছে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন আকারে তৈরি করতে হবে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভার পরিচয় দাও এই প্রশ্নটি। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি। প্রথমেই ভূমিকা। বাংলা উপন্যাসের যথার্থ স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1838 সালে জন্ম, 1894 খ্রিস্টাব্দে মৃত্যু। বঙ্কিমচন্দ্রের পূর্বে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কলিকাতা কমলালয় 1823, নববাবু বিলাস 1823, নববিবি বিলাস 1830, হ্যানা ক্যাথারিন মুলেন্সের ফুলমণি ও করুণার বিবরণ 1852, প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল 1858, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা 1862 ইত্যাদি রচনার মধ্য দিয়ে উপন্যাস রচনার ক্ষেত্রটি তৈরি হয়েছিল, কিন্তু সেগুলিতে শিল্পরূপের অভাব লক্ষ্য করা যায়। উপন্যাস শিল্পরূপের যে মৌলিক উপাদান, যেমন আদিমধ্য অন্তযুক্ত কাহিনী, সংলাপ, চরিত্র, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, স্থানীয় পরিবেশ, ঔপন্যাসিকের জীবন দর্শন, এই বিষয়গুলি যথাযথভাবে বঙ্কিমচন্দ্রের উপন্যাসেই প্রথম দেখা যায়। বিশিষ্ট সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তাই যথার্থই মন্তব্য করেছেন, বঙ্কিমের হাতে বাংলা উপন্যাস পূর্ণ যৌবনের শক্তি ও সৌন্দর্য লাভ করিয়াছে। তাহার সব কয়টি উপন্যাসের মধ্যেই একটা সতেজ ও সমৃদ্ধ ভাব খেলিয়া যাইতেছে। জীবনের গভীর রস ও বিকাশগুলি ফুটিয়া উঠিয়াছে এবং জীবনের মর্মস্থলে যে নিগূঢ় রহস্য আছে তাহার উপর আলোক সম্পাত করা হইয়াছে। বঙ্কিম উপন্যাসের ধারা ও শ্রেণীবিভাগ। বঙ্কিমচন্দ্র প্রথমে রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাস রচনা করেছিলেন। এরপরে 1865 সালে বঙ্কিমচন্দ্র তাঁর প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেন। রোম্যান্স, পারিবারিক, ঐতিহাসিক, তত্ত্বমূলক ইত্যাদি নানা স্বাদের মোট 14টি উপন্যাস রচনার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাস সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। আমরা নিম্নরূপভাবে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলিকে কয়েকটি শ্রেণীতে বিন্যস্ত করে আলোচনা করতে পারি। ক. রোম্যান্স। দুর্গেশ নন্দিনী 1865, কপালকুণ্ডলা 1866, মৃণালিনী 1869, যুগলাঙ্গুরীয় 1874 রোম্যান্সের অন্তর্গত। এই জাতীয় রচনায় বাস্তবের সঙ্গে সম্পর্ক কম থাকে, কল্পনার বিস্তার বেশি থাকে। জীবনের সহজ প্রবাহ অপেক্ষা তার অসাধারণ উচ্ছ্বাস বা গৌরবময় মুহূর্তগুলোর উপরই রোম্যান্স অধিক নির্ভর করে। দুর্গেশ নন্দিনী ষোড়শ শতকের শেষ ভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোগল ও পাঠানের সংগ্রামের পটভূমিকায় রচিত ঘটনাবহুল প্রণয় কাহিনীর বর্ণাঢ্য রোম্যান্স। মোগল সেনাপতি মানসিংহের পুত্র জগৎ সিংহের প্রতি গড় মান্দারণ দুর্গের অধিপতি বীরেন্দ্র সিংহের কন্যা দুর্গেশ নন্দিনী তিলোত্তমা এবং পাঠান নবাব কতলু খাঁর কন্যা আয়েশার আকর্ষণই এই উপন্যাসের প্রধান বক্তব্য। কপালকুণ্ডলা উপন্যাসটি রোম্যান্টিক কল্পনার শ্রেষ্ঠ শিল্প সম্পদ। তীর্থ দর্শনে আসা এক জনহীন সমুদ্র উপকূলে সঙ্গী পরিত্যক্ত নবকুমার তান্ত্রিক প্রতিপালিতা অরণ্য কন্যা কপালকুণ্ডলাকে বিয়ে করে নিজ গ্রামে নিয়ে আসে। যদিও শেষ পর্যন্ত কপালকুণ্ডলা বিবাহ নামক বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃতির কোলেই ফিরে যাওয়ার বাসনায় নদীর জলে ঝাঁপ দেয়। তাকে ধরতে গিয়ে নবকুমারও তলিয়ে যায় জলপ্রবাহে। নিয়তির অদৃশ্য সংকেত, মনস্তত্ত্বের বিশ্লেষণ
সব মিলিয়ে ঘটনা, চরিত্র নির্মাণ সব দিক থেকেই রোমান্স রসের স্বাভাবিক প্রকাশ ঘটেছে এখানে। মৃণালিনী উপন্যাসে ইতিহাস ও প্রেমের ক্ষেত্র থেকে বর্ণ ও রস আহরণ করে রোমান্সের সৃষ্টি করেছেন লেখক। যুগলাঙ্গুরীয় উপন্যাসে হিরণ্ময়ী ও পুরন্দরের প্রেমের অসাধারণত্ব নিয়ে ছোট পরিসরে রোমান্স রসের সৃষ্টি করা হয়েছে। খ. সামাজিক ও পারিবারিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের সামাজিক ও পারিবারিক উপন্যাসগুলির মধ্যে রয়েছে বিষবৃক্ষ 1873, ইন্দিরা 1873, রজনী 1877, কৃষ্ণকান্তের উইল 1878 এবং রাধারানী 1886। সামাজিক উপন্যাসের মধ্যে সমাজ ও পরিবারের সমস্যা সংকট প্রধানভাবে তুলে ধরা হয় এবং তার মধ্যে ব্যক্তি জীবনের ঘাত প্রতিঘাতও তীব্র হয়ে ওঠে। সামাজিক উপন্যাসের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র অন্যায় পাপ বিদূরিত করে সমাজকে কেমন করে সুন্দর করা যায় সেই চেষ্টা করেছেন। অসংযত রূপমোহ কিভাবে সংসারে বিষবৃক্ষ রোপণ করে এবং সেই বিষবৃক্ষের ফলভোগ যে কি নিদারুণ হৃদয় বিদারক হতে পারে তারই করুণ বিষাদময় চিত্র তুলে ধরা হয়েছে বিষবৃক্ষ উপন্যাসে। বিধবা কুন্দনন্দিনীর প্রতি নগেন্দ্রনাথের অসংযত আকর্ষণ কিভাবে তার স্ত্রী সূর্যমুখীর সঙ্গে তার সাংসারিক জীবনকে ধ্বংস করেছিল এবং শেষ পর্যন্ত 3টি জীবনই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল সেই চিত্রই তুলে ধরা হয়েছে বিষবৃক্ষ উপন্যাসে। ইন্দিরা একটি ক্ষুদ্র উপন্যাস। বিবাহিত বালিকা ইন্দিরার শ্বশুরবাড়ি যাওয়ার পথে দস্যু বিড়ম্বিত হয়ে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং দীর্ঘদিন পরে আবার স্বামীর সাথে মিলিত হওয়ার ঘটনাকে আশ্রয় করে এই উপন্যাস গড়ে উঠেছে। রজনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র জটিলতায় আচ্ছন্ন আধুনিক জীবন সমস্যার গভীরে প্রবেশ করেছেন। লবঙ্গ ও অমরনাথের প্রেমের টানাপোড়েন এবং শচীন্দ্র ও রজনীর রোম্যান্টিক প্রেম এই উপন্যাসের অন্যতম প্রধান বিষয়। লর্ড লিটনের লাস্ট ডেজ অব পম্পি উপন্যাসের অন্ধ কৃতদাসী দরিদ্র ফুলওয়ালি নিদিয়ার অনুসরণে বঙ্কিমচন্দ্র তাঁর রজনী উপন্যাসের অন্ধ ফুলওয়ালি রজনী চরিত্রটি সৃষ্টি করেছেন। কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। অসংযত রূপতৃষ্ণা ও পুরুষের প্রবৃত্তি দমনের অক্ষমতা কিভাবে জীবনে বিপর্যয় ডেকে আনে সেই বিষয়টিকে এই উপন্যাসে দেখানো হয়েছে রোহিণীর প্রতি গোবিন্দলালের আকর্ষণের মধ্য দিয়ে। রাধারানী উপন্যাসে চিত্রিত হয়েছে দরিদ্র বালিকা রাধারানী ও রুক্মিণী কুমারের প্রেম। গ. ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাসগুলির মধ্যে রয়েছে চন্দ্রশেখর 1875, রাজসিংহ 1882 এবং সীতারাম 1887। এই জাতীয় উপন্যাসে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে মানব জীবনলীলা বর্ণিত হয়। বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও সেই বিষয়টি পরিলক্ষিত হয়। চন্দ্রশেখর উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে মীর কাসিম ও ইংরেজদের বিরোধের পটভূমিকায়, কিন্তু সেই কাহিনী বর্ণনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র অসাধারণ কৌশলে শৈবলিনী প্রতাপ চন্দ্রশেখর এবং দলনী মীর কাসিম গুরগন খাঁকে অবলম্বন করে চিরন্তন মানব মানবীর প্রণয় সমস্যাকে তুলে ধরেছেন। বঙ্কিমচন্দ্রের নিজের মতে রাজসিংহ হল তার একমাত্র ঐতিহাসিক উপন্যাস। স্বরূপনগরের রাজকুমারীকে কেন্দ্র করে রাজসিংহের সঙ্গে ঔরঙ্গজেবের যুদ্ধ বর্ণনা উপন্যাসের মূল বিষয়। সীতারাম বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস। একে ইতিহাসাশ্রিত তত্ত্বমূলক উপন্যাস বলা যায়। সীতারাম ঐতিহাসিক ব্যক্তি। তিনি বাহুবলে হিন্দু রাজ্য স্থাপন করেন এবং পরে তা ধ্বংস হয়ে যায়, এইটুকুই ইতিহাস থেকে জানা যায়। সীতারাম চরিত্রকে আশ্রয় করে ধর্মতত্ত্ব ও দেশপ্রেম এবং ব্যক্তির হৃদয়ের দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। ঘ. তত্ত্বমূলক উপন্যাস। আনন্দমঠ 1882 এবং দেবী চৌধুরানী 1884 তত্ত্বমূলক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের তত্ত্বমূলক উপন্যাসে দেশভক্তি ও দেশপ্রেমের প্রবল উৎসারণ ঘটেছে। আনন্দমঠ 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে রচিত হয়েছে। স্বামী সত্যানন্দের নেতৃত্বে আনন্দমঠের সন্ন্যাসীদের দেশমাতৃকার বন্ধন মুক্তির জন্য রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার আদর্শনিষ্ঠ কাহিনী আনন্দমঠ উপন্যাসের মূল বিষয়। দেবী চৌধুরানী উপন্যাসে প্রফুল্ল নামের এক নারী কিভাবে দস্যু রানী দেবী চৌধুরানীতে পরিণত হল এবং গীতার নিষ্কাম তত্ত্ব ও কল্যাণময়ী পরিবারনিষ্ঠ জীবন আদর্শকে প্রতিষ্ঠা দিয়েছিল তা দেখানো হয়েছে।
এবারে উপসংহার। সব মিলিয়ে বলা যায় বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের মধ্য দিয়ে মানুষের আত্ম উপলব্ধির স্বরূপকে প্রকাশ করেছেন। তাঁর উপন্যাসে প্রখর সমাজ সচেতনতা, আদর্শ নিষ্ঠা, ন্যায়নীতি বোধের তীক্ষ্ণতা, শুদ্ধ প্রেমের অনুসন্ধান, দেশভক্তি ইত্যাদি বৈচিত্র্যময় বিষয়ের অবতারণা ঘটেছে। সেই সঙ্গে শিল্পরূপের অনন্য উপস্থাপন ও জীবন দর্শনের স্পষ্ট প্রকাশ বাংলা উপন্যাস সাহিত্যের ধারায় বঙ্কিমচন্দ্রের নাম উজ্জ্বল করে রেখেছে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।